জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তাপাড়ে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু। ৫ জেলায় সমাবেশ করবে বিএনপি সহ মিত্ররা। গণহত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগের ৫ নেতাকে ট্রাইব্যুনালে হাজির। মিরপুরে হত্যা মামলায় ইনু মেনন ৩ দিনের রিমান্ডে। বিপ্লব পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কোস্টগার্ড। আধুনিকায়নে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তেল নিয়ে তেজপাতি চলছেই, বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন। উধাও অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জারিন। এবার বিস্তারিত। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তাপাড়ে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তাপাড়ে জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একসঙ্গে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল থেকে রংপুর অঞ্চলের মানুষজন তিস্তাপাড়ে জড়ো হয়েছেন। তিস্তা চুক্তি সহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান এবং দেশের স্বার্থ রক্ষায় ভারতের উপর চাপ বাড়াতে এই কর্মসূচি। লালমনিরহাটে তিস্তার রেল সেতু সংলগ্ন এলাকায় বিকেলে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের ৫ জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১১ স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারাও এতে অংশ নেবেন। যান যান, আপনারা আপনাদের মতো যান। জাগোবাহে তিস্তা বাঁচাই এই আন্দোলনকে সামনে রেখে সবশেষ পরিস্থিতি জানব। লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন খান। সুমন, তিস্তা নদীর রক্ষায় কি কি কর্মসূচি পালন করা হচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি যদি আপনার যে কর্মসূচি দিয়েছে তিস্তাপাড়ের মানুষ সহ এই উত্তর অঞ্চলের জনসাধারণ মানুষ, সব শ্রেণীর পেশার মানুষ কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনার দাবিতে কিন্তু তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন ৪৮ ঘন্টা। ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখেছি যে লোকজন কিন্তু দলে দলে আসছে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে। এই আন্দোলন, বিক্ষোভ সমাবেশ, এবং তারা বারবার একটাই দাবি করছেন যে এই তিস্তা মহাপরিকল্পনার দাবির পাশাপাশি মেগা পরিকল্পনা যে বাস্তবায়নের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আরো বারবার যদি এই বাস্তবায়ন দাবি মানা না হয় তারা কিন্তু আন্দোলন চালিয়েই যাবে। তো যেদিন এখানে যদি আমি আরেকটি তথ্য দেই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে লালমনিরহাট রংপুর বুড়িমারি যে সংযোগ সেতু, মহিপুর সেতু, এখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু দুপুর নাগাদ জুনায়েদ থাকি উনি কিন্তু বক্তব্য রাখবার কথা রয়েছে। পাশাপাশি তিস্তা রেল সেতুতে কিন্তু উদ্বোধন করার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তিনি কিন্তু সেখানে তার বিকাল ৪টা নাগাদ কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু উদ্বোধন করবেন। এখানে দেখা যাচ্ছে যে লাখো মানুষের ঢল কিন্তু এই উত্তরাঞ্চলে কিন্তু এই লাখো মানুষের ঢল কিন্তু নেমে গেছে। দেখা যাচ্ছে যে যতই সময় বাড়ছে মানুষের কিন্তু উপস্থিতি ততই বাড়ছে। তারা বারবার একটাই দাবি করছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছে। তো জেরিন, এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সর্বশেষ খবর তিস্তা মহাপরিকল্পনার। জেরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিউল করিম শফিক। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। শফিক,
শফিক, তিস্তা নদীর রক্ষায় কি ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে আমাদেরকে জানাবেন। রংপুরে কি ধরনের কর্মসূচি এখন চলছে? তার পাশেই এখানে লক্ষ লক্ষ মানুষ এবং তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে এবং আগামীকাল ভাঙ্গনে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চলের মানুষ এবং পানি সঠিকভাবে হিসাব দিচ্ছে না। লালমনি গ্রাম শহর এই তিস্তার মহাবন মির্জা ফখরুল তিনি কিন্তু এবং প্রধান সমন্বয়ক কিন্তু অনেকেই এখানে আন্দোলনে আসছেন। পাশে একজন সাধারণ আন্দোলনকারী আছেন, আমরা আন্দোলনে আসছেন এবং আপনাদের কি আমরা ন্যায্য দাবি চাই, ন্যায্য পানি চাই এবং ন্যায্য খরচ চাই, কাজ চাই। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ জেনে না কিন্তু শুনলেন যে শুধু এই সাধারণ মানুষ নয়, যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ এবং অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু খুব কষ্ট থাকে। প্রতি বছরেই কিন্তু নদী ভাঙ্গনে তাদের দুর্বিষহ জীবনযাপন এবং যে পানি যে সময় পানি সে সময় ভারত পানি দেয় না, যার কারণে এই অঞ্চলের মানুষেরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের একটাই দাবি যে এই তিস্তা নদী কিন্তু সৃষ্টি হয়েছে বাংলাদেশের যে সাপ্লাই আছে, ডোমারের জিমলার যে সাপ্লাই আছে। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের সবশেষ পরিস্থিতি জানছিলাম। জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখাতে উত্তরা গাজীপুর এলাকায় ৫ আওয়ামী লীগ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সাবেক মেয়র আতিকুল ইসলামকেও আজ হাজির করার কথা রয়েছে। এরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগ নেতা শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ২ শরিক নেতা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে মিরপুর থানার হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড নেওয়া হয়েছে। সকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম GM ফারহান ইশতিয়াক। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী কাজী পাপ্পু। সরাসরি জানবো সেখানকার সবশেষ খবর। পাপ্পু, ট্রাইব্যুনালে আওয়ামী লীগের ৫ নেতাকে হাজির করার কথা রয়েছে আমরা জানি। সাবেক মেয়র আতিকুল ইসলামকে কি আনা হয়েছে কিনা? সকাল 10টায় হাজির করা হয়, যারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ছিলেন, বিভিন্ন ওয়ার্ডে ছিলেন, সেই 5 জনকে আনা হয়। এদের সাথে কিন্তু মেয়র আতিকুলকে আনার কথা ছিল, কিন্তু প্রথমে সাবেক এই মেয়রকে আনা হয়নি, কারণ তিনি ডিবি কার্যালয়ে ছিলেন, যার কারণে তাকে আনা হবে না এরকমটাই একটা আভাস দিয়েছিল। কিন্তু তারপর প্রসিকিউটর টিম যেহেতু ট্রাইব্যুনাল থেকে আদেশ দিয়েছেন, কোর্ট আদেশ দিয়েছেন তাকে আনতে হবে, যার কারণে তাকে কিন্তু নিয়ে আসা হয়, যেখানে কোর্ট তাকে দুপুর 1টার সময় ডিবি কার্যালয় থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে আনা হয় এবং এরপরেই কিন্তু কোর্ট বসে। এর আগে কিন্তু কোর্ট প্রথমে বসার কথা ছিল 11:30টায়, তারপরে বলা হয় 12টায় এবং তারপরে এখন কোর্ট বসেছে। আজকে কোর্ট থেকে কিন্তু যে নির্দেশনাটি আসতে পারে সেটা হয়তো বা এরকমটা হতে পারে যে এই যে 5 জন এবং সাবেক মেয়র আতিকুল সহ তাদেরকে এই মামলা, যে জুলাই আগস্ট গণহত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখে কারাগারে প্রেরণ করা হবে এবং তাদের বিষয়ে
যে তদন্ত হবে সেই তদন্তের একটা রিপোর্টের জন্য তারা একটা সময় চাবে, যে তদন্তকে আমরা 2 মাস বা 3 মাস একটা সময় চাচ্ছি, যে সময়ের পর আমরা দাখিল করব। তো তাদের সেই তদন্তের সময়টা দেওয়া হবে এবং তারপরেই কিন্তু তাদের তদন্ত রিপোর্টের একটা সময় চাওয়া হবে। এছাড়া আরেকটি জিনিস বলে রাখি, আগামীকালও কিন্তু ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সহ 16 জনকে কিন্তু হাজির করা হবে। তো সবকিছু মিলে যেদিন এই ছিল তার ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। পাপু, আপনাকে ধন্যবাদ। ছাত্র জনতার বিপ্লব পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাই কোস্টগার্ডকে অধিকার সক্ষমতা বাড়াতে আধুনিক বোট, কন্ট্রোল স্টেশন, সার্ভেলেন্স ড্রোন কেনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সকালে রাজধানী আগারগাঁওয়ে সংস্থাটির 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন কোস্টগার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ রেস্কিউ ড্রোন কেনারও পরিকল্পনা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিতে টেকসই অবদান রাখায় এ সংস্থাটিকে শক্তিশালী করতে যা যা করার তাই করবে সরকার। কোনো কিছুতেই স্বাভাবিক হচ্ছে না সয়াবিন তেলের বাজার। দোকানে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। যে দোকানে আছে তা কিনতে গেলেও জুড়ে দেওয়া হচ্ছে নানা শর্ত। এ সুযোগে চড়া দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেলও। এ অবস্থায় ভোজ্য তেলের সংকট সমাধানে সরিষা, সূর্যমুখী সহ অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষিবিদরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে চট্টগ্রাম বন্দর থেকে অপরিশোধিত তেল খালাস হয়েছে 2,32,000 টন, যা গত বছরের একই সময়ের চেয়ে 69% বেশি। এরপরও সয়াবিনের এই সংকট কেন, প্রশ্ন ক্রেতার। সংকট দেখাইতেছে বাজারে কোনো তেল নাই, আর তেলের দামও যে জানতে পারে হাইতে বাড়াই নিতে আছে। তেলের সাথে যে পোলার চালগুলা নিতে বাধ্য করে কাস্টমারকে। হ্যাঁ, তাই এখন তো ধরেন মনে করেন দেখা গেছে সবাই তো আর একটা পোলার চাল কেনার সামর্থ্য নাই, তা সে তেল কিনতে পারতেছে না। কাস্টমসের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের আমদানি প্রায় 35% বেড়েছে। ঋণপত্র বেড়েছে একই হারে। শুধু তাই নয়, বিশ্ব বাজারেও পণ্যটির মূল্য স্থিতিশীল। আন্তর্জাতিক বাজারে দাম কমছে, কিন্তু দেশীয় বাজারে সেটা বেড়ে যাওয়া কিংবা সরবরাহে ঘাটতি থাকাকে ব্যবসায়ীদের কারসাজি বলছেন বিক্রেতারা। ফ্রেশ কোম্পানি কালকে এসে করলো কি, আমাদেরকে আটা দিল, লবণ দিল, চিনি দিল, সরিষার তেলের সাথে ধরাইলো, আর সে 5 লিটার তেল দাম নিছে 842 টাকা। খোলা সয়াবিন তেল বর্তমানে 194 টাকা কিনা, 93 থেকে 94 টাকা কিনা, এরপরে ভাড়া ঘাটতি, এরপরে আমরা বেশি 200 টাকা কেজি। দেশের সরিষা, তিল ও সূর্যমুখী থেকে প্রাপ্ত ভোজ্য তেল উৎপাদনের পরিমাণ মাত্র 3 লাখ টন। উচ্চ ফলনশীল জাত, মানসম্মত বীজ ব্যবহার, উন্নত পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ভোজ্য তেলের উৎপাদন বাড়ানো সম্ভব। সূর্যমুখীর যে সিডের হচ্ছে প্রায় 50% হচ্ছে তেল পাওয়া যায়। দেশের যে কৃষকরা আছে তাদেরকে যদি আমরা আরো বেশি গাইডলাইন দিতে পারি, তাহলে এটা অনেকটাই কভার করতে পারবো। দেশে উৎপাদিত তেলের মধ্যে শীর্ষে সরিষা, এছাড়া সয়াবিন, সূর্যমুখী সহ 2-1টি অপ্রচলিত তেলবীজের চাষ হয় সামান্য। তবে পতিত জমি ব্যবহার সহ দেশে তেলবীজের উৎপাদন বাড়িয়ে কমানো যাবে আমদানি, বলছেন কৃষিবিদরা। সরিষা, সয়াবিন, সূর্যমুখী, তিল, তিসি যাই বলেন, সবগুলোর ভালো ভালো ভ্যারাইটি, আরো হাই ইল্ডিং ভ্যারাইটি ডেভেলপ করতে হবে। স্বাস্থ্যের জন্য তো সরিষার থেকে সয়াবিন বেশি ক্ষতিকর, সুতরাং মানুষকে বুঝাইতে হবে। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 23 থেকে 24 লাখ টন। রমজানের চাহিদা বেশি, 1,80,000 থেকে 3 লাখ টন পর্যন্ত। তবে নিয়মিত তদারকির মাধ্যমে বাজার সহনীয় রাখা সম্ভব, বলছেন কৃষিবিদরা। ক্রাইসিসটা সৃষ্টি হলো, দাম বাড়ানো, এইটার জন্য গভর্নমেন্টকে আগে থেকে মনিটর করা দরকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের কামারখোলায় 5টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 20 জন। সকাল 8:45টার দিকে কামারখোলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে। এতে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায়, প্রথমে একটি পিকআপের পেছনে একটি বড় কাভার্ড ভ্যানের সজোরে ধাক্কা দেয়। এরপর ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়, ফলে যানবাহনের গতি কমে যায়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে 5টি যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হল তারুণ্যের উৎসব 2025। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ ভুঁইয়া উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ, মার্চ পাস্ট এবং 100 মিটার দৌড়, 400 মিটার রিলে দৌড়, হ্যান্ডবল উদ্বোধন সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। এর আগে তিনি যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতা উপভোগ করেন। পরে তারুণ্য উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপদেষ্টা। বিশ্বের বাইরে খবর। ইউক্রেনকে বাদ দিয়েই শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, আলোচনায় অংশগ্রহণ না করতে দিলে ইউক্রেন নিয়ে দুই পরাশক্তির কোনো সিদ্ধান্ত মেনে নেবে না তার দেশ। এদিকে ইউক্রেনে সেনা পাঠাতে যুক্তরাজ্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 6 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেন যুদ্ধ অবসানে শিগগিরই সৌদি আরবে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। আলোচনার মূল উদ্দেশ্য প্রায় 3 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। তবে এই শান্তি আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। আলোচনায় অংশগ্রহণ না করতে দিলে ইউক্রেন নিয়ে দুই পরাশক্তির কোনো সিদ্ধান্ত মেনে নেবে না বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি ইউক্রেন নিয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হলেও তা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যুদ্ধ পরবর্তী অংশ হিসেবে ইউক্রেনে সেনা পাঠাতে যুক্তরাজ্য প্রস্তুত আছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ব্রিটেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এসবের মধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ওই অঞ্চলের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎহীন রাত কাটাচ্ছেন প্রায় 46,000 মানুষ। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 48,270 ছাড়িয়ে গেছে। এছাড়া যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হামাসের 3 সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য কেন্টাকিতে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 4 লাখ মানুষ। প্রবল বর্ষণের জেরে দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ তলিয়ে গেছে। এদিকে জর্জিয়া ও ফ্লোরিডায় টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ। বর্তমানে তাকে মধ্যাঞ্চলের মোকা ডিস্ট্রিক্টের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। তৃতীয় দফায় আরও 125 ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। রোববার রাতে পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সামরিক বাহিনীর একটি বিমান। এর মধ্যে 31 জন পাঞ্জাবের, 44 জন হরিয়ানার, 33 জন গুজরাটের, 2 জন উত্তরপ্রদেশের, 1 জন হিমাচল প্রদেশের এবং 1 জন উত্তরাখণ্ডের বাসিন্দা। এর আগে 15 ফেব্রুয়ারি 119 জন এবং 5 ফেব্রুয়ারি 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। খেলা খবর ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে খেলা শুরু হবে বিকেল 3টায়। দুবাইয়ের তাপমাত্রা এই মুহূর্তে ঢাকার মতোই। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বাড়তি চ্যালেঞ্জ থাকছে না বাংলাদেশের জন্য। গেল বছরের শেষ দিকে বাংলাদেশ শারজাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেললেও অনুশীলন করেছিল দুবাইতে। ফলে এখানকার কন্ডিশন সম্পর্কে অবগত আছে টাইগাররা। রোববার দুবাইয়ে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সব মিলিয়ে এ পর্যন্ত 8 বার হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 2017 সালের পর 9তম আসর হচ্ছে পাকিস্তান ও আরব আমিরাতের মাটিতে। মর্যাদার দিক থেকে ওয়ানডে বিশ্বকাপের পরেই এর অবস্থান। প্রথম দিকে এটি ভিন্ন নামে এবং বেশি দল নিয়ে খেলা হলেও পরে পরিবর্তন করে চ্যাম্পিয়ন্স ট্রফি নামকরণ করে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল নিয়ে করা হয় টুর্নামেন্ট। বাংলাদেশের বিশ্বকাপের পাশাপাশি এখানেও ঘটে যাওয়া রেকর্ডকেও ক্রিকেটের মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়। সেসব নিয়ে জানাচ্ছেন মুদাসসির আলী। ক্রিকেটাঙ্গনে আরেক শ্রেষ্ঠত্বের লড়াইয়ের নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটি প্রথমে ছিল ওয়েলস ইন্টারন্যাশনাল কাপ নামে। 9 দল নিয়ে 1998 সালে প্রথমবার হয় বাংলাদেশের মাটিতে। এরপর 2000 সালে 11 দল নিয়ে আইসিসি নকআউট ট্রফি নামে হয় আফ্রিকার কেনিয়ায়। তার 2 বছর পর এর নাম পরিবর্তন করে রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। 12 দল নিয়ে সেবার হয় শ্রীলঙ্কায়।
এরপর থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি নামে হয়ে আসছে এর আয়োজন। 2009 সাল থেকে দল সংখ্যা কমিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দলের অংশগ্রহণে হয়ে আসছে এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম শিরোপা জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। সবচেয়ে বেশি দুবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে পরপর দুবার এককভাবে চ্যাম্পিয়ন হবার গৌরব শুধু অস্ট্রেলিয়ার। আর ভারতের দুবারের মধ্যে একবার শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে শিরোপা জিতে। এ পর্যন্ত এই ইভেন্টে সবচেয়ে বেশি ব্যক্তিগত রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। 17 ম্যাচে তার রান সংখ্যা 791। আর সবচেয়ে বেশি উইকেট শিকার করেছে নিউজিল্যান্ডের কাইল মিলস। ডানহাতি এই পেসার 2002 থেকে 2013 সালের মধ্যে 3 আসরে নিয়েছেন মোট 28টি উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ পর্যন্ত এক ম্যাচে দলীয় সর্বোচ্চ রান 4 উইকেটে 347। 2004 সালের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ড গড়ে এই স্কোর। সে ম্যাচে কিউইরা জিতেছিল 210 রানে, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বড় রান ব্যবধানের জয়। আর 10 উইকেটের জয়ের কীর্তিটা শুধু ওয়েস্ট ইন্ডিজের। 2006 সালে ভারতের মাটিতে সে জয়টা ছিল বাংলাদেশের বিপক্ষে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ফুটবল। চিলিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব 20 সাউথ আমেরিকান চ্যাম্পিয়ন্স জিতল ব্রাজিল। ভেনেজুয়েলায় চূড়ান্ত পর্বের শেষ দিনে চিলির জালে বল জড়িয়েছেন ওয়াশিংটন পেড্রো রিকার্ডো ম্যাথিয়াস। এর ফলে সাউথ আমেরিকান চ্যাম্পিয়ন্স হিসেবে চলতি বছরে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে সেলেকাওরা। অন্য ম্যাচে প্যারাগুয়ের কাছে 3-2 গোলে জিতে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের রানার্স আপ দল হিসেবে বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা। প্রথমার্ধে লুকা প্যারাগুয়েকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিয়াগো গোল করলে ব্যাকফুটে চলে যায় জুবা অ্যালবিসেলেস্তেরা। এরপর কারেজ্জো জোড়া গোলে করে সমতায় আনলেও শেষে দিয়াগো লিওনের গোলে জিতে যায় প্যারাগুয়ে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা পাড়ে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু। 5 জেলায় সমাবেশ করবে বিএনপি সহ মিত্ররা। গণহত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগের 5 নেতাকে ট্রাইব্যুনালে হাজির। মিরপুরে হত্যা মামলায় ইনু মেনন 3 দিনের রিমান্ডে। বিপ্লব পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কোস্টগার্ড। আধুনিকায়নে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তেল নিয়ে তেলেস্মাতি চলছে, বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ। দর্শক, এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।